আজ শুরু হচ্ছে আবার একটা নতুন ব্লগ। আমরা যাব হচ্ছে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে। 8:35 আমাদের ট্রেন। এই হচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আজ এই ব্লগে থাকছে সান্দাকফু ট্রিপের যাবতীয় তথ্য। চলুন শুরু করি আজকের এই পর্ব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আবারও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আমি, আপনাদের বন্ধু সোনামণি। যে গল্পের শুরুটা হলো এই শিয়ালদা থেকে। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি প্রতিদিন শিয়ালদা থেকে রাত 8:35 রওনা হয়। আজও ট্রেনটি তার নির্ধারিত সময় একদম শিয়ালদা থেকে ছেড়ে দিল। আমাদের গন্তব্যস্থল ছিল শিলিগুড়ি। প্রায় 11.5 ঘন্টা জার্নি করে এই ট্রেনটি সকাল 8:05 নাগাদ পৌঁছায় শিলিগুড়ি জাংশন। ট্রেনে উঠে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ সকাল 8:05 যে আমাদের নেমে পড়তে হবে শিলিগুড়ি জাংশনে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই শিলিগুড়ি জাংশনে এসে পৌঁছালো। স্টেশনের বাইরে এসে একটি গাড়ি বুক করে নিলাম মানেভঞ্জন যাওয়ার জন্য। গাড়িটি দরাদরি করে 2700 টাকায় রাজি হয়ে গেল আমাদের মানেভঞ্জন নিয়ে যাওয়ার জন্য। আর এই হলো আমাদের গাড়ি। ড্রাইভার দাদার সাথে প্রথমেই কথা বলে নিয়েছিলাম, যাওয়ার পথে যা যা সাইট সিন করবে সেগুলো আমরা দেখে মানেভঞ্জন পৌঁছাবো। সাইট সিনের মধ্যে ছিল মিরিক লেক, গোপালধারা টি গার্ডেন, পশুপতি মার্কেট, পাইন ফরেস্ট এবং সীমানা ভিউ পয়েন্ট। কলকাতার এই গরম থেকে কিছুদিনের জন্য মুক্তি। শিলিগুড়ি থেকে যখন আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, ওয়েদারটা বেশ ভালোই পেয়েছিলাম। খুব একটা গরম ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছিল। গুগলে সার্চ করে দেখলাম এখন এখানকার টেম্পারেচার 22 ডিগ্রি। আমরা এখন এগিয়ে চলেছি হিলকাট রোড ধরে। প্রসঙ্গত বলে রাখি, সান্দাকফু যেতে হলে আপনি এমন একটি ট্রেন বাছুন যেটি খুব সকাল সকাল এনজেপি অথবা শিলিগুড়ি স্টেশনে আপনাদের নামিয়ে দেবে, কারণ মানেভঞ্জন থেকে 2টোর পর আর কোনো গাড়িকে পারমিশন দেওয়া হয় না সান্দাকফু যাওয়ার জন্য। এবার বলে রাখি, আপনারা যদি গাড়ি রিজার্ভ করে না যান তাহলে কিভাবে মানেভঞ্জন অবধি পৌঁছাবেন। যারা এনজেপি নামবেন, এনজেপি থেকে সোজা চলে আসুন শিলিগুড়ি। ভাড়া পড়বে 30 থেকে 50 টাকার মতো। শিলিগুড়ি থেকে শেয়ারিং কার অথবা বাসে করে পৌঁছে যান ঘুম স্টেশন। এক্ষেত্রে ভাড়া পড়বে 100 থেকে 200 টাকার মধ্যে। ঘুম স্টেশন থেকে ডাইরেক্ট মানেভঞ্জন যাওয়ার গাড়ি পেয়ে যেতে পারেন। তা না হলে আপনাদের ঘুম স্টেশন থেকে প্রথমে আসতে হবে সুখিয়া বাজার, ওইখান থেকে গাড়ি পেয়ে যাবেন মানেভঞ্জন যাওয়ার জন্য। এক্ষেত্রে ভাড়া পড়বে 1 থেকে 150 টাকা মতো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। আমরা এখন চলে এসেছি মিরিক লেক। চলে এসেছি মিরিক লেক। আর মিরিক লেকের সৌন্দর্যটা শুধু দেখুন, চারিদিকে মেঘ, কোথাও আবার রোদ উঠেছে এবং পুরো ভিউটা দেখুন, দারুণ লাগছে, ভীষণ সুন্দর, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মিরিক লেকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখানেই ব্রেকফাস্টটা সেরে নিলাম ম্যাগি এবং মোমো দিয়ে। পার প্লেট ছিল 50 টাকা করে। মিরিক লেক দেখে আবার সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম। চলে এলাম পরবর্তী গন্তব্যস্থল গোপালধারা টি গার্ডেন। অসাধারণ সুন্দর লাগছিল এই টি গার্ডেনটি দেখতে। কোনো প্রবেশ মূল্য নেই। গোপালধারা টি গার্ডেন দেখে আমরা আবার পাহাড়ি রাস্তা ধরে এগোতে লাগলাম। যত উপর দিকে উঠছি প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর হয়ে উঠছে। আর এখানে শুরু হয়ে গেছে রোদ আর মেঘের খেলা। এক বাঁকে কখনো ঝলমলিয়ে রোদ দেখতে পাচ্ছি, তো আর এক বাঁকে কখনো দেখতে পাচ্ছি পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে। বেশ লাগছিল এই রোদ আর মেঘের খেলা। আমরা এখন এগিয়ে চললাম পশুপতি রোড ধরে।
আমরা এখন এসে গেছি পশুপতি চেকপোস্ট। পশুপতি মার্কেটটি কিন্তু নেপালে অবস্থিত। এইখান থেকে নেবে আলাদা গাড়ি করে 1-1.5 কিলোমিটার ভিতরেই যেতে হয় এই পশুপতি মার্কেট। আমরা আর সেটা গেলাম না, কারণ আমাদের মানেভঞ্জন পৌঁছাতে হবে 2টোর মধ্যে। আমাদের গাড়ি এগিয়ে চলল। এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। এখানেও কোনো প্রবেশ মূল্য নেই। পাইন ফরেস্ট ঘুরে নিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমরা এখন এসেছি সীমানা ভিউ পয়েন্ট। প্রচুর জ্যামের কারণে এখানে আমরা গাড়ি পার্ক করতে পারিনি এবং সীমানা ভিউ পয়েন্ট থেকে কিছু দেখাও যাচ্ছিল না, কারণ চারিদিকটা কুয়াশাচ্ছন্ন ছিল। তাই আর আমরা এখানে নামলাম না, আমরা এগিয়ে চললাম মানেভঞ্জনের দিকে। ঘড়িতে এখন 12টা 25। আমরা এসে পড়লাম মানেভঞ্জন। 8টা 10 নাগাদ আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে সমস্ত সাইট সিন করে মানেভঞ্জন পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা মতো। মানেভঞ্জন পৌঁছে গাড়ি থেকে আমরা সমস্ত লাগেজ নামিয়ে নিলাম, কারণ মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য আমাদের এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে। এখানে এসে প্রথম কাজ হলো এই পুলিশ বুথে নিজেদের ভোটার আইডি কার্ডের জেরক্স দেখিয়ে একটি ফর্ম তুলে সেটিকে ফিল আপ করে জমা দিতে হবে। যতজন থাকবেন প্রত্যেকের ভোটার আইডি জেরক্স এখানে জমা দিতে হবে। ফর্মটি ফিল আপ করে এই পুলিশ বুথে জমা দিতে হবে এবং এন্ট্রি ফি 10 টাকা দিতে হবে। এরপর চলে যেতে হবে গাড়ি বুক করার জন্য। এই পুলিশ বুথের সামনেই রয়েছে এই গাড়ি বুক করার কাউন্টার। এখান থেকে গাড়ি বুক করতে হবে। আমরা 2 রাত 3 দিনের জন্য বুক করলাম। আমাদের গাড়ি ভাড়া পড়লো 8,500 টাকা। এখানে অনলাইন পেমেন্ট হয়। যদি আপনি অনলাইন পেমেন্ট করেন তাহলে এক্সট্রা আরও 100 টাকা দিতে হবে। এই হলো গাড়ির রেট চার্ট। আপনারা আপনাদের প্ল্যান অনুযায়ী বুকিং করতে পারবেন। আর এই হচ্ছে গাড়ি বুকিংয়ের বিল। এখানে বলে রাখি, সান্দাকফুতে কিন্তু নেটওয়ার্কের প্রচুর সমস্যা, তাই অনলাইন পেমেন্ট করাতে খুব অসুবিধেই হবে। সবসময় ক্যাশ টাকা ক্যারি করবেন। আর এই মানেভঞ্জনেই কিন্তু একটা এটিএম রয়েছে, এরপর কিন্তু আপনি কোনো এটিএম পাবেন না। মানেভঞ্জনে বেশ কয়েকটি দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে টুকটাক কিছু কেনাকাটি করে নিতে পারেন এবং জলও কিনে নিতে পারেন, কারণ উপরে কিন্তু সব জিনিসের অত্যধিক দাম। আমরাও জল কিনে নিয়েছিলাম। এখন বাজে 12টা 52। তো মানেভঞ্জন থেকে আমরা যাত্রা শুরু করলাম টুমলিংয়ের উদ্দেশ্যে। আজ টুমলিংয়ে আমাদের রাত্রিবাস। কিছুটা এগিয়ে এই সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টে এন্ট্রি ফি করতে হবে। পার হেড 20 টাকা এবং গাড়ির জন্য 20 টাকা। আমরা ছিলাম 3 জন, 3 জনের 60 টাকা এবং গাড়ির জন্য 20 টাকা, টোটাল 80 টাকা দিয়ে এন্ট্রি ফি করতে হয়েছে। এই হলো এন্ট্রি ফি টিকিট। এখানে কিন্তু হাতের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস রেখে দেবেন, কারণ প্রতিটা জায়গায় চেকপোস্ট রয়েছে। গাড়ি চেকিং করে তবেই কিন্তু যেতে দেওয়া হয়। এবার আপনাদের বলে রাখি ল্যান্ড রোভার বুকিংয়ের ভাড়া সম্পর্কে। আপনারা যদি 1 রাত 2 দিনের জন্য গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 5,500 টাকা, আর নাইট হোল্ডের জন্য 1,500 টাকা, মানে টোটাল 7,000 টাকা। আর যদি 2 রাত 3 দিনের জন্য বুক করতে চান সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 5,500 টাকা এবং 2 রাতের জন্য 1,500, 3,000 টাকা, মানে টোটাল 8,500 টাকা, যেটা আমরা বুক করেছিলাম। আর যদি 3 রাত 4 দিনের জন্য বুক করেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 9,000 টাকা এবং 3 রাতের নাইট হল্ট পড়বে 4,500 টাকা, টোটাল 13,500 টাকা। আমরা ঢুকছি এখন চিত্রে, কিন্তু চতুর্দিকে এত মেঘ করে রয়েছে, তো চিত্রে ভিউ পয়েন্টে হয়তো নামবো না। ড্রাইভার দাদাকে বললাম যে ফেরার দিন দেখিয়ে দেওয়ার জন্য। এটা না, এইটা হচ্ছে চিত্রে ভিউ পয়েন্ট। পুরো ফগ। আমরা নামলাম না গাড়ি থেকে। ফেরার দিন যদি ওয়েদার ভালো পাই তো নামবো। মানেভঞ্জন থেকে যখন আমরা এলাম
মানেভঞ্জনে বেশ ঠান্ডা লাগছিল। তো আমার ব্যাগে তো মোটা গরম কাপড় কিছু ছিল না, একটা চাদর ছিল, চাদরটাই গায়ে জড়িয়ে নিয়েছি। সমস্ত গরম জামা কাপড় পেছনে লাগেজের ভিতরে ছিল। গুগলে চেক করে দেখলাম এখানে এখন টেম্পারেচার 14 ডিগ্রি। আমরা যতই উপর দিকে উঠছি আবহাওয়া তত পরিবর্তন হতে শুরু করেছে। চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে। আমরা কুয়াশার বুক চিরে এগিয়ে যেতে লাগলাম। আমরা এখন চলে এসেছি মেঘমা চেকপোস্টে। চেকপোস্ট চেক করছে, এদিকটা ইন্ডিয়া, এদিকটা নেপাল। কিছু তো দেখাই যাচ্ছে না, পুরো মেঘ করে আছে। এটা মেঘমা, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর সেটাও কিছু দেখতে পেলাম না। আবারও একটি চেকপোস্টের সামনে এসে আমাদের গাড়ি দাঁড়িয়েছে চেকিংয়ের জন্য। আমরা যে রাস্তা দিয়ে এখন চলেছি রাস্তাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু দূরে ওই আকাশে বেশ রোদ ঝলমল করছে। এবার জানিয়ে রাখি সান্দাকফুতে কোন সময় আসবেন আর কোন সময় আসার পারমিশন দেওয়া হয় না। ঝকঝকে ক্লিয়ার ওয়েদার পেতে সান্দাকফুতে আসতে হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে। এই সময় ঝকঝকে নীলাকাশ এবং চারিদিকের ক্লিয়ার ভিউ পাওয়া যায়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এলে এখানে বেশ ঠান্ডা এবং বরফও পেতে পারেন। আর মার্চ, এপ্রিলে এলে বরফের সাথে দেখা মিলবে রডোডেন্ড্রন ফুলের। এবার জানিয়ে রাখি জুলাইয়ের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত এই সান্দাকফুর রাস্তা কিন্তু বন্ধ থাকে। তখন কোনো গাড়ি বা ট্রেকার্সদের কিন্তু যাওয়ার পারমিশন দেওয়া হয় না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এখানকার ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কিছুক্ষণ আগেই প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু ঝলমলিয়ে রোদ উঠেছে। পাহাড়ের এই অপূর্ব বৈচিত্র্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমরা এখন এসে পৌঁছেছি টংলু ভিউ পয়েন্ট। জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি পড়ছিল। আমরা মেঘমাতে নামতে পারিনি। এখন আবার ঝলমলে রোদ উঠেছিল, আবার মেঘ পড়ে গেছে। এই হচ্ছে টংলু ভিউ পয়েন্ট। 10,000 ফিট উপরে আছি আমরা এখন। এখানে থাকার জন্য দু একটা হোমস্টে রয়েছে, চাইলে টংলুতেও রাত্রিবাস করা যায়। আমাদের হোটেলটি বুকিং করা ছিল টুমলিংয়ে। টুমলিংয়ের যে হোটেলটি আমরা বুক করেছিলাম সেটি কিন্তু নেপালে অবস্থিত। কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া আজ আমরা কিন্তু নেপালে থাকবো। আমরা চলে এসেছি টুমলিংয়ে। আমাদের লজ বুক করা ছিল শেখর লজ। এই লজটি আমরা অনলাইন মাধ্যমেই বুক করেছিলাম। আপনাদের সমস্ত ডিটেল জানিয়ে দেব কিভাবে আমরা এই শেখর লজটি বুক করেছিলাম। এখন বাজে 1:49। আমরা চলে এসেছি, আমাদের বুক করা ছিল শেখর লজ। হোটেলে ঢুকে আমরা চেকিং করে নিলাম। আমাদের রুমের নাম মালিঙ্গ। এই হচ্ছে আমাদের রুম, 3 বেডেড রুম। এটা ডাবল বেড আর এদিকে একটা 1 বেড। এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, আয়না, টয়লেট। আমরা ফ্রেশ হয়ে নিচে চলে এলাম লাঞ্চের জন্য। যাচ্ছি লাঞ্চ করতে, 2:30 বেজে গেছে। এই হচ্ছে পুরো জায়গাটি। এখানে বসে সুন্দর করে খাওয়া দাওয়া করার ব্যবস্থা রয়েছে। আর এখানে এই বোর্ডে লেখা রয়েছে লাঞ্চ টাইম, ডিনার টাইম এবং ব্রেকফাস্ট টাইম। এখন মারাত্মক জোরে খিদে পেয়ে গেছে, এবার খেতে বসবো। প্রথমে দিয়ে দিচ্ছে রাইস, হোমমেড কাউকা ঘি, তারপর হচ্ছে ডাল। হ্যাঁ, এর উপরে দিয়ে দিন ডাল, আর আছে একটা সবজি, ফুলকপি আলু মটরের সবজি, আলু করলা ভাজা, এটা আছে ডিম। আচ্ছা, পরে নিচ্ছি আমি। ডিম আছে, আলুর চোখা, এটা আছে হোমমেড তেঁতুলের আচার, এটা এমনি আচার, আর আছে আচ্ছা পাঁপড় আর ডিমটা পরে নেব। আমরা যখন লাঞ্চ করছি বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে।
লাঞ্চ সেরে বারান্দায় এসে দেখলাম বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু চারিদিকটা কুয়াশায় পুরো ঢেকে গিয়েছে। মারাত্মক ঠান্ডা, বৃষ্টি, আর এই হচ্ছে আমাদের শেখর লজ। মেঘে ঢেকে যাচ্ছে মাঝে মাঝে। আমরা লাঞ্চ করে চলে এসেছি রুমে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি থামছে, মেঘলা করছে, রোদ উঠছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু খুব ঠান্ডা লাগছে। মোটামুটি এখন এখানে টেম্পারেচার 15 থেকে 16 ডিগ্রি। ভাত খেয়ে ভীষণ ঠান্ডা লাগছে, এসেই সব জড়িয়ে মরিয়ে বসে পড়েছি। এখানকার লাঞ্চে অনেক রকম আইটেম ছিল, কিন্তু কোনো কিছুরই তেমন একটা টেস্ট ছিল না। কিন্তু ওই খিদের সময় খেতে হবে, মোটামুটি খেয়ে নিয়েছি। এখন একটু রেস্ট নেব। সন্ধ্যে 6টার সময় হচ্ছে টি টাইম, আবার যাব। 6টা বাজে, চা পকোড়ার টাইম হয়ে গেছে। এই আমাদের চা আর পকোড়া দিয়ে গেছে। নাইস কফি। বাইরের ওয়েদারটা দেখাই। এখন 6টা বাজে, এই যে পুরো মেঘে ঢাকা, বৃষ্টি পড়ছিল, এখন তো বৃষ্টি পড়ছে না, কিন্তু এরকম ওয়েদার। চা কফিটা খাই, তারপর কথা বলছি। গরম গরম চা আর পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম একটু বাইরেটা ঘুরে দেখবো বলে। প্রায় 7টা, 6:55, আর এইরকম হচ্ছে ওয়েদার টুমলিংয়ের। প্রায় সন্ধে হয়ে এসেছে, এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে। চোখে পড়লো কয়েকটি হোমস্টে, আপনাদের সাথে এগুলি শেয়ার করে দিলাম। সিদ্ধার্থ লজ, এই হচ্ছে ফোন নাম্বার। এটা একটা আছে গুরুদং হোমস্টে টুমলিং, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। শেরপা পাসান্দ হোমস্টে, এই হচ্ছে ফোন নাম্বার। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা চলে এসেছি। এখন বাজে 8:35। এবার যাব ডিনার করতে, কারণ এখানে 8টা থেকে 9টা অবধি ডিনারের টাইম। আবার এখানে কখনো কখনো নেপালের টাইম শো করছে, আবার কখনো কখনো ইন্ডিয়ান টাইম শো করছে। নেপালের থেকে ইন্ডিয়ার টাইম আধ ঘন্টা পিছিয়ে। ফ্রাইড রাইস, মোমো, আর রয়েছে চাউমিন, আর আছে চিলি চিকেন, আর আছে গরম গরম স্যুপ। ইন্ডিয়ান ফুডও ছিল, যে চাইবে ইন্ডিয়ান ফুডও খেতে পারে। আর দিয়েছিল শেষ পাতে একটি করে মিষ্টি। রাতে ডিনার হয়ে গেছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আমরা এখানে কি করছি দেখুন। এই যে আগুনে হাত সেঁকছি, গরমে ঘামতে ঘামতে আগের দিন এসে আছো, এখন দেখুন টুমলিংয়ে হাত সেঁকছি, এরকম অবস্থা। এবার আপনাদের জানিয়ে রাখি টুমলিংয়ের এই শেখর লজ কীভাবে বুক করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, ওনারা আপনার থেকে সমস্ত ডিটেলস জেনে নেবে, কোন দিন আসবেন, কত দিন থাকবেন, কতজনের জন্য বুকিং হবে। সব ডিটেল দেওয়া হয়ে গেলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। এখানে পার হেড হিসেবে রুম বুকিং হয়, ফুডিং লজিং সমস্তটা এর মধ্যেই ইনক্লুড থাকে। আমাদের 1700 টাকা করে পার হেড পড়েছিল, এবং 500 টাকা আমরা অ্যাডভান্স করেছিলাম। বাদবাকি টাকা আমরা এখানে এসেই পে করেছিলাম। এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো। এখানে চেক ইন টাইম বেলা 12টা এবং চেক আউট টাইম সকাল 10টা। সারাদিন অনেকটা পথ জার্নি করে আমরা আজ এসে পৌঁছেছি টুমলিংয়ে। আমাদের রাতের ডিনারও হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। তো চলুন আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পর্বে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।